লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির সীতাহার। ঘড়িতে 12:30 বাজে। সারা বাড়ি চুপচাপ, শুধু মিতুল একা বসে পড়ে চলেছে। আর না পড়ে কী বা করবে? ঠিক আর 5 দিন বাকি পরীক্ষার। ক্লাস 11-এর শেষ পরীক্ষা, এরপর ক্লাস 12। এমনিতেই আজ 5 দিন কোনো বইয়ের সাথে যোগাযোগ নেই। হবেই বা কী করে? বাড়ি ভর্তি লোক, হইচই, উৎসব চলছে যেন। একজন মানুষ না থাকাতে যে এত আনন্দ হয় আগে জানতো না মিতুল। পিসিরা, কাকারা, জেঠুরা সবাই মিলে হই হই রই রই কাণ্ড। উৎসব, দাদুর শ্রাদ্ধ। দিন 15 আগে এই ঘরের খাটেই শুয়ে থাকতো লোকটা। 82 বছর বয়স, কিন্তু কেউ বুঝতে পারবে না। শুধু শেষের দিকের সেরিব্রালটা একদম শুয়ে দিয়েছিল মানুষটাকে। 2 মাসে কাবু করে দিয়েছে। না হলে এমনটা ছিল নাকি চন্দ্রবাবু? মর্নিং ওয়াক, যোগব্যায়াম, সুন্দর খাওয়া দাওয়া, একদম জেন্টেলম্যান যাকে বলে। আধুনিকতাকে সুন্দর রপ্ত করতে জানতো মিতুলের দাদু। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবেতেই পারদর্শী। মিতুলের একমাত্র ছাত্র। মিতুলই তো প্রোফাইলটা খুলে দিল চন্দ্রশেখর বড়াল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবেতেই একটাই বন্ধু, মিতুল। হোয়াটসঅ্যাপ মেসেজ করতে শিখে সারাক্ষণ মিতুলকে মেসেজ করে যাচ্ছে। রাতে খেতে বসে মেসেজ করছে, খেতে আয়, কি করছিস? হঠাৎ পড়তে বসে মেসেজ, ঘুমিয়ে পড়। মাঝে মাঝে রাগ হতো মিতুলের। সারাক্ষণ দিদিভাই দিদিভাই, আর কি কোনো কাজ নেই মিতুলের? কিন্তু আজ দিন 15 হলো আর সেই ডাক নেই। কেউ ডাকবে না দিদিভাই বলে, আর কেউ মেসেজ করবে না। পড়তে পড়তেও কেঁদে ফেললো মিতুল। পড়েছে ঠিকই, কিন্তু মন যেন ওর কাছে নেই আজ। বাইরের উঠোনে এখনো প্যান্ডেল বাঁধা। ওখানেই কাল অতিথিরা এসে জমিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত মেখে খেয়েছে। কাকা স্পন্সর করেছে ইলিশের। আমেরিকায় চাকরি করে মিতুলের কাকা। জেঠু ব্যাঙ্গালোরে থাকে। মিতুলের বাবাই শুধু যা ছাপোষা মানুষ। একটা দোকান ছাড়া আর সেরকম কিছু করতে পারেনি। যেটা করতে পেরেছে, দাদুকে শেষ দিন অবধি রাখতে পেরেছে। পড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু মনটা বড্ড অস্থির করছে। উঠে পড়ল মিতুল চেয়ার ছেড়ে। কিছু ভালো লাগছে না। এতদিন এই খাটটাতে দাদু শুয়ে থাকতো, আর মিতুল পাশের টেবিলে বসে পড়তো। সেরিব্রাল হওয়ার পর কথাগুলো অস্পষ্ট হলেও ইশারায় অনেক কিছু বলতে চাইতো। মিতুল পড়ার চাপে আর সেই দিকে নজর দিতে পারেনি, দেয়ও নি। কি করে বুঝবে দাদু আর থাকবে না? বাইরের উঠোনে এখনো প্যান্ডেল করা আছে। আজ দুপুরেও এখানে বসে হাসি ঠাট্টা চলেছে। মা, কাম্মা, জেম্মা, সেজ পিসি। দেখো মেজ বৌদি, মায়ের ওই সীতাহারটা আবার সরিয়ে ফেলো না। মানছি তুমি একমাত্র বাবা মাকে শেষ অবধি দেখেছো, তার জন্য তোমার পাওনা বাবা দিয়েছে। এই বাড়িটা বাবা তোমাকে দিয়েছে। সেজ পিসির কথাটা শেষ না হতে দিয়েই বম্মা বলল, আমরা ছেড়ে দিয়েছি বলেই তো বাবুর বাড়িটা পেল। তোমার দাদা তো বলেই দিয়েছে, লাগবে না আমার ওই বাড়ি, টাকাও লাগবে না। তোমার আরও লাগবে বড় বৌদি। বরের অমন ব্যবসা, ছেলের চাকরি, অমন বাংলোটাই বাড়ি। এই 2 কামরার একতলা বাড়ি নিয়ে করবে কি? সেজ পিসি বলেছিল বম্মাকে। বড্ড ঠোঁটকাটা এই সেজ পিসির। হই হুল্লোড়, তার মধ্যে এমন মশলাদার আলোচনা। মিতুল বারবার ভাবছে এই বোধহয় ঝগড়া লাগলো। কিন্তু না, বুদ্ধিমান ছেলেমেয়েরা বাবার শ্রাদ্ধে আর যাই করুক, ঝগড়া করে না। মিতুল চারদিক তাকিয়ে দেখলো, গিলে খেতে আসছে যেন বাড়িটা। বন্ধুদের বাড়িতে গিয়ে দেখেছিল মিতুল সবার কেমন নিজের ঘর আছে। মিতুলেরও বড্ড শখ হতো একটা নিজের ঘরের। কেউ মুখ ফুটে না বললেও মিতুল জানতো দাদুর অবর্তমানে এই ঘরটা ওর। আর হলো তাই। দাদুর খাট, দাদুর আলমারি, দাদুর ঘর সবটাই এখন মিতুলের। মা তো বলল দাদুর আলমারিটা কাল পরিষ্কার করে দেবে, পুরনো জামা কাপড় দিয়ে দেবে, আর সেখানে দখল করবে মিতুলের সব কিছু। মিতুল বুঝেছে ওর মায়ের এত তাড়া কেন আলমারি গোছানোর। ওই সীতাহার। এই কদিনে বম্মা পিসিরা কতবার এসে এই ঘরটা গুছিয়েছে। ঠাম্মার নাকি সবচেয়ে দামি আর ভারী গয়না ছিল ওই সীতাহার। বাড়ি, জমি, বাকি সব গয়না, সব কিছু সুন্দর ভাগ হয়েছে, শুধু হদিশ পাওয়া যায়নি ওই হারটার। যদিও আজ বিকেলে সবাই বাড়ি ফিরে গেছে। জেঠু, কাকা সব শ্বশুর বাড়ি গেছে, ওখান থেকে ফিরে যাবে সব। ওরা ছিল তাই বুঝতে পারেনি মিতুল। কিন্তু এখন আর ভালো লাগছে না কিচ্ছু না। খুব দেখতে ইচ্ছে করছে দাদুকে। দাদুর ছবিটা ঠাকুর ঘরে রেখেছে
ঠাম্মার ঠিক পাশে। কি করবে মিতুল? একবার কি দেখবে খুলে ঠাকুর ঘরটা? পাশেই ঘরেই বাবা মা ঘুমোচ্ছে, পাছে উঠে যায়। মিতুল বেসিন থেকে চোখে মুখে জল দিয়ে এসে বসলো পড়তে, কিন্তু মন কই, ফোনটা হাত বাড়িয়ে নিয়েই ফেসবুকটা অন করলো। এদিক ওদিক স্ক্রোল করছে উদ্দেশ্যহীনভাবে। হঠাৎ হাতটা আটকে গেল, বুকটা ঢিপ ঢিপ করছে। কি দেখছে এটাও? চন্দ্রশেখর বড়াল অনলাইন। সবুজ আলো জ্বলছে পাশে। দাদুর ফোনটা কি তাহলে বুকাই নিয়ে নিল? ছোট পিসির ছেলে এই বুকাই দাদুর ফোনটা পকেটে নিয়ে ঘুরছিল। নেওয়ার তাল বুঝে লুকিয়ে সরিয়ে ফেলেছিল মিতুল। দুদণ্ড ভেবে নিয়ে তাড়াতাড়ি ওর বইয়ের তাক থেকে বের করে আনলো ফোনটা। সেদিন বুকাইয়ের পকেট থেকে ফোনটা লুকিয়ে এখানেই ঢুকিয়ে রেখেছিল। এখানেই আছে। হাত দিয়ে চাপ দিতেই খুলে গেল, কিন্তু চার্জ নেই। হাত পা অবশ হয়ে যাচ্ছে মিতুলের। বুকাই কি কোনোভাবে দাদুর অ্যাকাউন্ট ইউজ করছে? এক্ষুনি ওকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ খুলতেই দেখলো দাদুর ছবিটা দেখবে বলে খুলতেই স্ক্রিন জুড়ে ভেসে আসলো দাদু টাইপিং। হাঁ করে তাকিয়ে আছে মিতুল। দাদু টাইপিং মানে? দাদু নেই ফোনটা চার্জে বসানো। বুকাই সিমটা খুলে নিয়ে যায়নি তো? কি করবে বুঝতে পারছে না মিতুল। তাড়াতাড়ি ফোন করলো ওই নাম্বারে। বুকাই যদি ফোনটা ধরে, আজ ওর কপালে দুর্ভোগের শেষ নেই। রাগে ভয়ে অস্থির হয়ে আছে মিতুল। কুক কুক করতে করতে কেটে গেল ফোনটা। আবার করলো মিতুল। এবারও একই। কি করবে বুঝতে পারছে না মিতুল। তখনও একই কুক কুক করছে। ওদিকে দাদু টাইপিং। ঘড়িতে 1:15। ওদিকে মেঘ ডাকছে বাইরে। ভূতের গল্পে পড়েছে মিতুল। একেবারে মোক্ষম সময় মোক্ষম পরিবেশ। কিন্তু মিতুলের হাত পা ঠান্ডা হয়ে আসছে। এরকম আবার হয় নাকি? কিন্তু হচ্ছে তো। টাইপিং করছে তো। স্ক্রিনে তো দাদু নামটাই দেখতে পাচ্ছে মিতুল। আবার তাকালো মিতুল দাদুর ফোনটার দিকে। অনেকক্ষণ চার্জে বসানো। এবার নিশ্চয়ই খুলবে। ফোনটা হাতে নিতেই দেখলো সাংঘাতিক গরম। কে জানে ফোনটা খারাপ হয়ে গেল না তো? সে কি করে হয়? গত বছরই তো দাদা ভাই মানে মিতুলের জেঠুর ছেলে চাকরি পেয়ে কিনে দিয়ে গেছে। মিতুল ভালো গান গায়। 4th ইয়ারে তানপুরা লাগতো, কিনে উঠতে পারেনি বলে ওকে একটা তানপুরা কিনে দিয়েছে। দা ভাইকে ফোন করবে? ধুস, ওদের ফ্লাইট 12টায় পৌঁছালো। সবে হয়তো বাড়ি ঢুকেছে। তারপর বম্মার যা কথা। ধুর, কিছু ভালো লাগছে না। ওদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি। উঠোনে প্যান্ডেল থাকলেও ডেকোরেটার্সের চেয়ার বাসন সব আছে। কে জানে ভিজছে কিনা। কিন্তু সাহস পাচ্ছে না মিতুল বাইরে গিয়ে দেখার। দাদু কি আর এখন মিতুলের দাদু আছে? মৃত্যুর পর মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক থাকে না। আত্মা নাকি কিছুতেই প্রিয় মানুষদের ছেড়ে যেতে চায় না। ভাবনাটার সাথে সাথে মিতুলের বুক ধড়ফড় করে উঠল। হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু দাদু ভূত? মানতে পারছে না মিতুল। অনেকক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল মোবাইলের স্ক্রিনের দিকে। দাদু টাইপিং। একই লেখা, একই জিনিস। অনেকক্ষণ দেখতে থাকলে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে। এই মুহূর্তে সেটাই হচ্ছে মিতুলের। মোবাইলটা শক্ত করে হাতে ধরে নিয়ে লিখল, দাদু কিছু বলবে? কোনো উত্তর নেই, শুধু টাইপিং। মনে হচ্ছে খুব চেষ্টা করছে, কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। ঠিক যেমনটা শেষের দিকে হয়েছিল। সেরিব্রালের পর দাদু কথা বলার চেষ্টা করতো খুব। অনেক কিছু বলতে চাইতো, ঠোঁট কাঁপতো, কিন্তু যে শব্দ বেরোতো তাতে শুধুই শব্দ, কোনো কথা নেই। শুধু অস্পষ্ট গো গো। চোখ দুটো দিয়ে যেন অনেক কিছু বোঝাতে চাইতো। আজ এই টাইপিং দেখে হুবহু সেই অনুভূতিটা ফিরে এলো। সেই সময় দাদুর পাশে বসার সময় ছিল না মিতুলের, অথচ মিতুলের দাদুর দিকে তাকানোর সময়ই ছিল না। মিতুলের গলা বুজে এলো কান্নায়। সত্যি মানুষ থাকতে তার মর্ম বোঝা যায় না। না আর এড়িয়ে যাবে না মিতুল। তাড়াতাড়ি লিখতে শুরু করলো, দাদু কি হয়েছে আমাকে বলো। তুমি কিছু বলতে চাইছো? স্ক্রিনে এখনো টাইপিং টাইপিং টাইপিং। একটা শব্দ লেখেনি এখনো। মিতুলের চোখে জল এসে গেল। মনে হচ্ছে দাদুও কষ্ট পাচ্ছে। শেষের দিকে আঙুলগুলো কেমন বেঁকে গেছিল। ওটা দিয়ে টাইপ করতে কষ্ট হচ্ছে কি? হয়তো অনেক কিছু বলতে চাইছে, অথচ কিছুই বলতে পারছে না। মিতুল আবার লিখল, দাদু তুমি কি ভালো নেই? টাইপিং থামলো না। মনে হচ্ছে যেন একটু তাড়াহুড়ো আরো বেড়ে গেল। মিতুলের বুকের ভেতরটা মোচড় দিচ্ছে। ও আবার লিখল, কোথায় তুমি? তুমি কি ঘরেই আছো?
হঠাৎ টাইপিং থেমে গেল, পুরো স্ক্রিন নিঃশব্দ। মিতুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো প্রায়, তারপর আবার টাইপিং। এইবার যেন লেখাটায় আরো অস্থির ভাব ফুটে উঠেছে। মিতুলের মাথায় একটা কথা বারবার ঘুরছে, দাদু কিছু একটা বলতে চাইছে। টাইপিং লেখাটা যতবার চোখে আসছে দাদু এই খাটটায় বসে থাকা চেহারাটা মনে পড়ছে। কত কি যে বোঝাতে চাইতো, তখন যদি একটু কান পেতে শুনতো। গলায় হাত দিয়ে বারবার কিছু বলতো, গলায় ব্যথা করতো বোধহয়। বারবার দাদুর মুখটা মনে পড়ছে, গলায় কি হয়েছিল কে জানে। হঠাৎ মনে পড়ল মিতুলের সীতাহার, ভারী অদ্ভুত নাম সীতাহার। আজ সারাদিন সবার মুখে শুনে শুনে ক্লান্ত মিতুল। ওটা ঘিরে কখনো ঝগড়া, কখনো হাসাহাসি। ছোট পিসি তো বলেই দিল ওটা বাবার প্রেমিকার, সেই শুনে সবার কি হাসি। আচ্ছা, দাদু বারবার গলায় হাত দিয়ে কি ওটাই দেখাতো? একটু ভেবেই লিখলো মিতুল, দাদু তোমার সীতাহার নিয়ে কিছু বলবে? সাথে সাথে টাইপিং থেমে গেল পুরোপুরি। স্ক্রিন নিস্তব্ধ, কোনো ডট নেই, কোনো নড়াচড়া নেই। মিতুলের বুকের ভেতরটা ধকধক করছে, হাতের তালু ভিজে গেছে ঘামে। এর মানে কি? এটাই কি সেই কথা যেটা গলায় হাত দিয়ে বলতে চাইছিল? ও আবার লিখলো, দাদু। কোনো উত্তর নেই। ঠিক তখনই ঘরের ভেতর খুব হালকা একটা শব্দ হলো, কিছু একটা খোলার। মিতুল ধীরে ধীরে মাথা তুলল। দাদুর আলমারিটার দিক থেকে শব্দটা এলো। তাড়াতাড়ি কাছে গেল মিতুল, দরজাটা বন্ধ ছিল তো। এখন তাতে এক চিলতে ফাঁক। মিতুলের গলা শুকিয়ে গেল, চোখ সরাতে পারছে না। মোবাইলটাও হাতে হঠাৎ হালকা কাঁপলো। স্ক্রিনে আবার দাদু টাইপিং, কিন্তু এবারও কিছুই লেখা আসছে না, শুধু সেই অদৃশ্য চেষ্টা। মিতুল ধীরে ধীরে এগিয়ে গেল, পা দুটো কাঁপছে, এক পা দুই পা করে আলমারির সামনে। মনে হচ্ছে কেউ ভেতর থেকে অপেক্ষা করছে, কিছু দেখাতে চাইছে। হাত বাড়িয়ে দরজাটা ছুঁতেই ভেতর থেকে ঠান্ডা হাওয়া যেন গায়ে এসে লাগলো। এটা যে কোনো পুরনো বদ্ধ জায়গা খুললেই থাকে, কিন্তু এটাই মিতুলের অন্যরকম লাগছে, গা শিরশির করছে। আর ঠিক তখনই মোবাইলের স্ক্রিনে টাইপিংটা আচমকা বন্ধ হয়ে গেল, পুরো নিস্তব্ধ। মিতুল ধীরে ধীরে আলমারি দরজাটা আরো একটু খুলল। দ্বিতীয় তাকে কিছু একটা চিকচিক করছে। কাপড়ের ভাঁজে হাত ঢোকাতেই আঙুলে ঠেকলো ঠান্ডা শক্ত কিছু। এক টানে সেটা বের করে আনলো মিতুল, লম্বা ভারী একটা হার। মুহূর্তের জন্য নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে গেল মিতুলের। চোখ বড় বড় হয়ে তাকিয়ে রইল, বিড়বিড় করলো মিতুল, এটা সীতাহার এখানেই ছিল? এই জায়গাটায় তো সেজ পিসি, বম্মা, ছোট পিসি সবাই খুঁজেছে। আলমারি প্রায় ওলট পালট করে ফেলেছিল, তবু কেউ পায়নি, কিভাবে সম্ভব? মিতুলের হাতের ওপর নিঃশব্দে শুয়ে আছে হারটা, ভারী কিন্তু অদ্ভুত ঠান্ডা। আলোটা একটু সরিয়ে ধরতেই ঝিলিক খেলো সোনায়। নকশাটা এত সূক্ষ্ম, এত নিখুঁত। মিতুল এর আগে কখনো এমন দেখেনি। মাঝখানে ছোট ছোট ফুলের কাজ, তার ফাঁকে লাল সবুজ পাথর বসানো, যেন পুরনো দিনের কোনো গল্প গায়ে মেখে আছে। একবার মনে হলো এটা শুধু গয়না নয়, কিছু একটা ধরে রেখেছে। মিতুল অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে হাড়টার ভেতরেই যেন কারো নিঃশ্বাস আটকে আছে। হঠাৎ হাতের মোবাইলটা আবার কাঁপলো, স্ক্রিনে আবার ভেসে উঠল দাদু টাইপিং। মিতুলের চোখ ধীরে ধীরে সরে এলো মোবাইল থেকে। লেখাটা দেখে এখন আর ভয় লাগছে না, বরং বেশ অদ্ভুত লাগছে, খারাপও লাগছে। দাদুকে শ্মশানে পুড়িয়ে দিয়ে আসার পর মা বলেছিল মৃত্যু মানেই শেষ, আর চাইলেও দাদুকে দেখতে পাওয়া যাবে না। দেখতে পাচ্ছে মিতুল, দাদু যেমন হোয়াটসঅ্যাপ লিখতো তেমনই লিখছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না মিতুল। অবাকও লাগছে মিতুলের, এই সীতাহারটা কত খুঁজেছে সবাই, সবাই এত কাছেই ছিল। ওদের এমন খোঁজার নেশা আলমারিটাও বন্ধ করেনি। তা কি করে হয়? সেজ পিসি নিজে এসে আলমারির চাবি দিয়ে গেছে মিতুলের মায়ের হাতে। দেখিস মেজো, হারটা খুঁজে পেলে আবার একা ভোগ করিস না। এই বাজারে হারটার দাম কোটি টাকার কাছাকাছি, আমরা 5 ভাই বোন নিয়ে নেব। মিতুল ভাতের গ্রাসটা সবে মুখে ঢুকিয়েছে, শুনেই রাগ ধরেছিল। 5 ভাই বোন মানে বড় পিসি, মেজ পিসি? মিতুলের কথায় খুব রেগে গেছিল সেজ পিসি। বাবা মরেছে, একবারও এসে দাঁড়িয়েছে তোর বড় পিসি, মেজ পিসি? পরপর 2 বোন, তারপর জেঠু, তারপর সেজ পিসি। মিতুলের বাবা, ছোট পিসি, কাকাই, সবার সাথে টক মিষ্টি সম্পর্ক হলেও 2 পিসির সাথে যেন কোনো ভাব নেই। অথচ সবাই বলে মিতুল নাকি পুরো বড় পিসির মতো দেখতে। দুম করে আওয়াজ হলো, বাজ পড়লো বোধহয়। মোবাইলে দাদু টাইপিং। এবার বিরক্ত লাগছে মিতুলের। সারাদিন পর এই ঘরে ঢুকলে যখন দাদু গো গো করে মিতুলকে ডাকতো, এমনই বিরক্ত লাগতো। 5 দিন বাকি পরীক্ষার, বইগুলো এখনো খোলা, কিন্তু এক লাইনও পড়তে পারছে না।
এখনো টাইপিং হচ্ছে। আরো কিছু বলবে কি? মিতুল তো কিছু বুঝতেই পারছে না। হাতের হাড়টাকে আরো হাতের মধ্যে জাপটে ধরলো। সোনা নিয়ে লোভ নেই মিতুলের। ওর আঁকড়ে ধরার কারণ দাদু। হাড়টা নিশ্চয়ই দাদুর খুব প্রিয় ছিল। সীতাহারটা অদ্ভুত ঠান্ডা। ধাতু এমনিতেই একটু ঠান্ডা হয়, কিন্তু এই ঠান্ডাটা খুব চেনা লাগছে। জেঠু আসার জন্য দাদুর বডিকে বেশ অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তারপর যখন সবাই আসার পর যখন শ্মশানে নিয়ে যাচ্ছে দাদুকে, মা বলল, মিতুল দাদুর পায়ে হাত দিয়ে শেষ প্রণামটা করো। হুম। তখন দাদুর শরীরে এই ঠান্ডাটাই ছিল। এমনই ঠান্ডা। ভাবনাটা আসতেই হাতের সীতাহারটা ভয়ে দাদুর খাটের ওপর ছুঁড়ে ফেলে দিল মিতুল। আর সেটা করতে গিয়ে নাকে ধক করে একটা গন্ধ আসলো। না, অচেনা নয়, বরং বেশ চেনা। এই আতরটাই তো দাদু মাখতো। ভাবনার সাথে সাথে মিতুলের বুকটা কেমন করে উঠল। হঠাৎ মনে হলো ঘরেও একা নেই, ঘরের ভেতর নিঃশব্দ। আর সেই নিঃশব্দের মধ্যেই যেন কারো উপস্থিতি। খাটটার দিকে তাকালো মিতুল। দাদুর খাট, বালিশটা ফেলে দেওয়া হয়েছে। চাদরটাও একটু কুঁচকে আছে, যেন কেউ একটু আগেই উঠেছে খাটে। মিতুলের গলা শুকিয়ে আসছে, ঢোক গিলল। দাদু? খুব আস্তে বলল। কোনো উত্তর নেই। অন্য কিছু হলে এতক্ষণে অজ্ঞান হয়ে যেত মিতুল। শুধু দাদু বলে সাহসটা এখনো আছে। মিতুল জানে দাদু আর যাই হোক ওর কোনো ক্ষতি করবে না। যদিও মিতুল গল্পে পড়েছে মানুষ যখন আত্মা হয়ে যায় আর কোনো অনুভূতি আবেগ কাজ করে না। আচ্ছা, ঘাড়ে উঠবে না তো দাদু? ভাবতে ভাবতে স্ক্রিনে তাকিয়ে দেখলো এখনো দাদু টাইপিং। দাদু শব্দটা দেখলেই মনটা সাহসী হয়ে যাচ্ছে। মিতুল দুদণ্ড ভেবে আবার এগিয়ে এলো আলমারির দিকে। আলমারিটার সামনে গিয়ে আবার তাকালো ভেতরে। এই জায়গাটাতেই ছিল হারটা, যেখান থেকে সবাই খুঁজেও দেখতে পায়নি। কেন? দাদু লুকিয়ে ফেলেনি তো? তোরা কি ভাবছিস বুড়ো হারটা আলমারিতে রেখেছে? অত বোকা ভাবিস না ওকে। মিতুর মনে পড়লো সেজ পিসির কথাগুলো। বাবার নামে ছেলেমেয়েরা কিভাবে এইসব কথা বলে বুঝতেই পারে না। মিতুল তো ভাবতেই পারে না বাবাকে বুড়ো বলে রাখবে। বাবাকেও মিতুল কখনো দেখেনি দাদুর সাথে এভাবে কথা বলতে। এই সব ভাবতে ভাবতে হাত ঢুকিয়ে খুঁজে চলেছে মিতুল। কি খুঁজছে, কেন খুঁজছে কিচ্ছু জানে না। শুধু জানে দাদু টাইপিং মানে আরো কিছু বলতে চাইছে। আর একটু নাড়াচাড়া করতেই কাপড়ের নিচে কাগজের মতো কিছু ঠেকলো। মিতুল থমকে গেল। ধীরে ধীরে সেটা বের করলো, একটা ভাঁজ করা চিঠি। মিতুলের বুক ধড়ফড় করছে। কাগজটা খুলতেই একটা হালকা গন্ধ এলো। পুরনো আলমারির স্যাঁতসেঁতে গন্ধ, সাথে দাদুর সেই ল্যাভেন্ডারের গন্ধযুক্ত আতর। খুব সাবধানে কাগজটা খুলল মিতুল। মিতুলের বিশ্বাস এখান থেকে অনেক কিছু জানতে পারবে। ভিতরে খুব চেনা লেখা, দাদুর হাতের লেখা, কাপা কাপা অক্ষর। এই হারটা যদি কারো হাতে যায় তবে সেটা যেন মিতুলের হাতে যায়, কারণ ওর ছাড়া কেউ বুঝবে না আমার অনুভূতির কথা। আমি এটা ওকে বলতেই পারিনি যে এই হারটা ওর ঠাম্মার না, কাউকে কোনোদিন বলিনি। এই হারটার আসল মালিক কমলা, আমার পূর্বজন্মের স্ত্রী। মিতুলের ভুরু কুঁচকে গেল। কমলা? পূর্বজন্ম? দাদুর সেরিব্রালের পর কি মাথা খারাপ হয়ে গেছিল? পিঙ্কিদি বলতো মনে পড়লো মিতুলের, তোমার দাদু কি একটা লোহার বাক্স আগলে বসে থাকে, কি সব লেখে, আবার আমায় বলে তুলে দে আলমারিতে। পিঙ্কিদির কথা পাত্তা দিত না ওরা। সারাদিন দাদুকে দেখে রাখতো এই পিঙ্কি। মিতুল চিঠিটা এগোলো। অনেক বছর আগে রায়গঞ্জে গিয়ে আবার কমলার সাথে আলাপ হয়। কমলার বাড়িতে উঠেছিলাম। জন্মে ওর নাম রানী। হারটাও নিজের না, ওর মায়ের। খুব যত্ন করে রাখতো। সেদিন আমি ওকে বাঁচাতে পারিনি, ও চলে গেল, কিন্তু হারটা রয়ে গেল। ওটা ফেরত দেওয়া হয়নি কোনোদিন। আমি লুকিয়ে রেখেছিলাম, কারো হাতে যেন না পড়ে। বিশেষ করে তোমার দুই পিসি, বড্ড লোভ ওদের। তোমার ঠাকুমার সব গয়না দিয়েছি ওদের, তাও ওই হারেই লোভ। শেষের লাইনটা প্রায় অস্পষ্ট, যদি কখনো ফিরে আসে ওটা ফিরিয়ে দিও। মিতুলের হাত কাঁপছে। ঘরের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেছে। বাইরে বৃষ্টি আরো জোরে পড়ছে, টুপটাপ টুপটাপ। মিতুল ধীরে ধীরে মাথা তুলল। মনে হলো আলমারির ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে না ঠিক, তবুও একটা উপস্থিতি। চোখ সরাতে পারছে না মিতুল। খাট থেকে সীতাহারটা তুলে নিতেই হঠাৎ ঠান্ডার ছ্যাঁকা লাগলো। এ যেন সে মৃত দাদুর ঠান্ডা হাতের ছোঁয়া। মোবাইলটা কাঁপলো। স্ক্রিনে এখনো দাদু টাইপিং, কিন্তু আর ভয় লাগছে না মিতুলের। ধীরে ধীরে হারটা বুকের কাছে চেপে ধরলো। খুব আস্তে বলল, আমি দিয়ে দেব, ঠিক জায়গায় দিয়ে দেব। তোমার কমলার জিনিস কমলাকে পৌঁছে দেব। বলে তো দিল মিতুল। আদৌ কমলা বলে কেউ আছে, নাকি সবটাই পাগলের প্রলাপ? হঠাৎ দেখলো মিতুল স্ক্রিন থেকে টাইপিং, লেখাটা মিলিয়ে গেল পুরোপুরি। ঘরটা আবার নিঃশব্দ। মিতুল বুঝলো দাদু আর কিছু বলবে না। যা বলবার ছিল সবই বলে দিয়েছে। এখন শুধু সত্যতা যাচাই করার পালা।
ভিজে উঠোন, কাদামাটির গন্ধ। মেয়েটা পেছন ফিরে দাঁড়িয়ে, চুল ভিজে, কাঁধে লেপ্টে আছে। পাশ থেকে দেখা যাচ্ছে সীতাহারটা। মিতুল ডাকতে চায় বারবার, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। হঠাৎ মেয়েটা ঘুরে তাকায়, চোখ দুটো কেমন যেন চেনা। কি গোগো করছিস? কত রাত অবধি পড়েছিস কাল? বৃষ্টি হয়েছে টের পাসনি? উঠে ডেকোরেটার্সের জিনিসগুলো তুলতে পারতিস তো। ভিজে গেছে চেয়ারের কাপড়গুলো। নিতে এসে একগাদা কথা শোনালো। কাল রাতে এমন ঘুমিয়েছি, কিচ্ছু টের পাইনি। হবে না? কম খাটনি হলো? সব তো অতিথি হয়ে এসেছে। বাবা যেন আমাদের একার। মিতুলের মুখের ওপর মুখ এনে যত অভিযোগ, রাগ মেটাচ্ছে হৈমন্তী। মায়ের মুখে কালকের রাত কথাটা শুনে চমকে উঠে বসলো মিতুল। সকাল হয়ে গেছে মানে কালকে রাতটা শেষ। সে বীভৎস রাতটা শেষ। দাদুর মেসেজ, ওই মহিলা কি নাম যেন কমলা, আর সেই সীতাহার। মনে পড়তে লাফ দিয়ে উঠলো, হারটা কোথায়? খাটেই তো ছিল। এদিক ওদিক তাকাচ্ছে মিতুল। মা কি দেখে তুলে রাখলো? তাকালো হৈমন্তীর দিকে, মুখটা পড়ার চেষ্টা করছে। হারটা পেলে তো চোখ মুখের ভুল বদলে যেত। তাহলে চারিদিকে তাকালো মিতুল। টেবিলে খোলা ফিজিক্স বই, আর ঠিক 4 দিন পর পরীক্ষা। কমলা, দাদুর মেসেজ, এগুলো সব সত্যি নাকি কাল রাতের কোনো স্বপ্ন? সত্যি হলে হারটা কই? বিছানায় তো রেখেছিল। এমন একটা বিষয় মাকে তো বলতেই পারছে না। তাহলে আলমারির দিকে তাকালো মিতুল, সেটাও বন্ধ। দেখে মনে হচ্ছে চাবি দিয়ে লক করা। তাহলে পড়তে পড়তে কি ঘুমিয়ে পড়েছিল মিতুল? দাদু টাইপিং, মনে পড়লো মিতুলের। তাড়াতাড়ি ফোনটা টেনে নিয়ে হোয়াটসঅ্যাপ খুললো, ঢুকে পড়লো দাদুর নাম্বারে। স্থির ছবি। কাল রাতে যে এত কিছু লিখলো, কিচ্ছু নেই। তাহলে কি সব স্বপ্ন? উঠেই ফোন নিয়ে বসে পড়লি? এবার গা ঝাড়া দিয়ে ওঠো। অনেক গায়ে হাওয়া লাগিয়েছো। তাড়াতাড়ি পড়া শেষ করে কাজবাজ খোঁজো। তোমার বাবার ওই তো দৌড়। হৈমন্তী বলেই যাচ্ছে, আর সাথে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে টেবিলের ওপরে রাখা ওষুধের বাক্সগুলো। ওগুলো অপ্রয়োজনীয়, তাও এভাবে ছুঁড়ে ফেলছে দাদুকে। খুব খারাপ লাগছে মিতুলের। ও বুঝতে পারছে আসলে মাথা ঠিক নেই হৈমন্তীর। দাদুর পেনশনের টাকাটা পুরো বন্ধ হয়ে গেল। বাবার আর কি ইনকাম? মিতুল বুঝতে পারছে মায়ের মানসিক অবস্থা। মিতুল উঠে পড়লো খাট থেকে। গা হাত পা খুব ব্যথা, জ্বর জ্বর লাগছে। কাল রাতে কি হলো? ভূত ভর করলো? দাদু কি তাহলে ভূত? সে ছোট্টবেলার মতো ওর ঘাড়ে চাপলো। ভূতের গল্প পড়তে ভালোবাসে বলে কি এইসব স্বপ্ন দেখলো? আর এই কমলা, ধুর, এখন এসব ভাবলে চলবে না। পরীক্ষা সামনে, পড়তে হবে। তাড়াতাড়ি বাথরুমে গেল। ফ্রেশ হয়ে খেয়ে নিয়েই পড়তে বসবে। এখন অঙ্ক করবে, দুপুরে কেমিস্ট্রি, রাতে আবার ফিজিক্স। ঘড়িতে 11টা 15। রুটি আর কালকের অনুষ্ঠানের এঁচড় চিংড়ি খেয়ে বাইরের দরজা বন্ধ করে এলো মিতুল। হৈমন্তী বেরিয়েছে রেশন তুলতে। বাড়িটা এখন ফাঁকা। মন দিয়ে পড়তে বসবে ভেবেই দাদুর ঘরে ঢুকলো। অঙ্কের খাতা খুলেছে ঠিকই, কিন্তু বারবার কালকের স্বপ্নটা মনে পড়ছে। এটা সত্যি স্বপ্ন? সত্যি হলেও তো পারতো। একটা রহস্য, গা ছমছমে ব্যাপার। কত ভালো হতো এইসব নিয়ে পরীক্ষার পর নাড়াঘাটা করতে। অঙ্কগুলোর দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু সংখ্যাগুলো যেন তালগোল পেকে যাচ্ছে। আধ ঘন্টা বসে একটা অঙ্ক মেলাতে পারলো না। বারবার মনে হচ্ছে দাদু এভাবে ঠকালে ওকে। কালকের স্বপ্নটা এভাবে মিথ্যে হয়ে গেল। মিতুল ধুস বলে খাতাটা সরিয়ে রাখলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালো, এগিয়ে এলো আলমারির সামনে। আলমারিটা লক করা আছে বুঝেও হাতল ধরে ঘোরাতেই খুলে গেল। দ্বিতীয় তাকের কাপড়টা এখনো গুটিয়ে আছে। এর তলা থেকেই তো কাল চিঠিটা পেয়েছিল। তাহলে এটা স্বপ্ন কি করে হয়? আর যদি স্বপ্ন নাও হয়, হারটাই বা কোথায় গেল? হাতটা আরো ঢোকালো মিতুল, যদি হারটা পাওয়া যায়। ঠিক সেই জায়গাটা প্রায় ঘেটে ফেললো মিতুল। হঠাৎ একটা শক্ত জিনিসে এসে হাতটা ঠেকলো। একটা বই কি? তাড়াতাড়ি টেনে বের করে আনলো। বইয়ের ওপর মিতুলের আলাদাই একটা টান। কোনো বই দেখলেই পড়তে বসে যায় মিতুল। বইটা টেনে বের করে দেখলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। মিতুল অবাক, এরকম একটা স্পর্শকাতর বই এখানে। দাদু তো খুব একটা গল্পের বই পড়তো না। মিতুল অন্তত দেখেনি। বইটার ওপর রবীন্দ্রনাথ। মিতুল বুকের ভেতর কেমন একটা টান অনুভব করলো। বইটা খুললো। প্রথম পাতাতেই লেখা, ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। বাহ, বেশ ভালো লাগলো মিতুলের। পাতা উল্টালো মিতুল। 20 নম্বর পাতায় লেখা, সব গল্পের শেষ হয় না, কিছু গল্প শেষ হওয়ার আগেই থেমে যায়। বেশ ইন্টারেস্ট লাগছে মিতুলের। ভালোবাসা, প্রেম বেশ লাগে ওর। অনেক বন্ধুরা ওর প্রেম করে। মিতুলকেও অনেকে ভালোবাসি বলেছে, কিন্তু ওর না করে দিয়েছে। আসলে ওর মনে হয় প্রেম করার সময় হয়নি এখনো, কিন্তু বিষয়টা ওর বেশ লাগে। পাতা উল্টালো। প্রায় প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা। তোমাকে আমি ভালোবাসি, এই কথাটা বলবার জন্য নয়। তোমাকে আমি ভালোবাসি, এই কথাটা না বলবার জন্যই। এই লাইনগুলো শেষের কবিতারই, সেগুলো পেন্সিল দিয়ে লেখা।
তার নিচে লেখা আমি পারিনি। এক জায়গায় লেখা ওর চোখ দুটো আজও দেখি। মিতুলের হাত কাঁপছে, একটা একটা করে পাতা উল্টে যাচ্ছে। মনে হচ্ছে একটা গল্প নয়, একটা অপরাধ বোধ ছড়িয়ে আছে পুরো বই জুড়ে। মিতুল শেষ পাতায় এসে থামলো। পাতাটা একটু ভাঁজ হয়ে আছে, যেন বারবার খুলে দেখা হয়েছে। ধীরে ধীরে খুললো। ভেতরে শুধু একটাই লাইন, আমার মৃত্যুর দায় শুধুই আমার। মিতুল স্থির হয়ে গেল। কার মৃত্যুর দায়? কার লেখা এগুলো? কার বই? হঠাৎ মনে পড়ল মিতুর বাবা বলে ঠাকুমার নাকি খুব গল্পের বই পড়ার শখ ছিল। তাহলে কি ঠাম্মার? তাকে কখনো দেখেনি মিতুল, কিন্তু তাকে নিয়ে সেরকম কথাও বাড়িতে আলোচনা হয় না কখনো। শুধু শুনেছে দুর্গাপুরে দাদু চাকরি করতো, ওখানে থাকতো ওরা। 3 দিনের জ্বরে মুখ দিয়ে ফেনা বেরিয়ে মারা গেছে। তখন ছোট কাকা 5 আর ছোট পিসি 3 আর মিতুলের বাবা 9। তাহলে কি ঠাম্মা আত্মহত্যা করেছিল? বিড়বিড় করে বলল মিতুল। হঠাৎ নাকে তীব্র গন্ধ, ল্যাভেন্ডারের আতর, দাদুর গন্ধ। কাল রাতে এই গন্ধটাও পেয়েছিল। তাড়াতাড়ি তাকালো, খাটে বালিশের তলা থেকে বেরিয়ে আছে হাড়টা। মিতুল ছুটে গিয়ে বালিশ সরাতে দেখলো সেই হাড় আর পাশে সেই চিঠি। মনটা আনন্দে নেচে উঠল মিতুলের। কিচ্ছু স্বপ্ন না, সব সত্যি। কিন্তু এত কিছু রাখবে কোথায়? ভাবতে ভাবতেই মনে পড়ল ঠাকুর ঘরের সিংহাসনের নিচের গর্ত। এই কদিন ওকেই পুজো করতে হবে, যতই পড়া থাক, পরীক্ষা থাক। পিরিয়ডের 5 দিন আসার আগে ঠাকুর ঘরের কোনো গোপন জায়গা খুঁজে বের করতে হবে। অন্তত 1 মাস ওখানে রাখতে হবে। পরীক্ষা শেষ হলে শুরু হবে মিশন সীতাহার। তার আগে অনেক কিছু জানতে হবে। কে এই কমলা? বাবা পিসিরা চেনে নাকি? ঠাম্মা কি আত্মহত্যা করেছিল? দাদুর সাথে ঠাম্মার সম্পর্ক কেমন ছিল? কলিং বেল বাজলো, মা ফিরল বোধহয়। তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকলো মিতুল। মিতুল, চল না, পরীক্ষা শেষ আজ, একটু মোমো খেতে যাই। মিতুল পরীক্ষা শেষ করে একটু আলগোছেই বেরিয়ে আসছিল, কারণ আজকের দিনে যে এরকম ডাক আসতে পারে ও বেশ জানে। তাই তো লুকিয়ে বেরোচ্ছিল। সুপ্রিয়া আর অমৃতা সরু চোখে দেখছে মিতুলকে। মিতুল আর ভনিতা না করি বলল, না রে, আজ একটু কাজ আছে, শরীরটাও সেরকম ভালো নেই। অমৃতা ব্যস্ত হয়ে বলল, কেন রে, শরীর খারাপ কেন? পরীক্ষা ভালো হয়নি? পরীক্ষার কথা মাথায় আসতেই থমকালো মিতুল। কি যে পরীক্ষা আর যে পড়া! এই কদিন কিছু পড়তে পারিনি। বসলেই মাথায় হাজার চিন্তা। কমলা, শেষের কবিতা, দাদুর চিঠি, ঠাকুর ঘরের সুরঙ্গ, রানীগঞ্জ, ঠাম্মার সুইসাইড। ঠাম্মা কামিনী যে সুইসাইড করেছে এটা মায়ের থেকেই জেনেছে। কারণটা মা জানে না। জানলেও মা বলতে চায়নি। তবে কারণটা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে মিতুল। কারণ ওই কমলাই। দাদু যদি চিঠিতে লিখেছে কমলার পূর্বজন্মের বউ, সেটা খুব অবাক করেছে মিতুলকে। ফিজিক্স কেমিস্ট্রির মাঝে শুধু হিসেব মেলাতে লেগেছে। কমলার জন্য যদি ঠাম্মা আত্মহত্যা করে, তাহলে অমলার সাথে দাদুর ভালো যোগ ছিল। আর সেই পরকীয়াকে প্রকাশ্যে আনতে এই সব জন্ম জন্মান্তরের গল্প ফেঁদেছিল দাদু। লোকটা ভালো মানুষ নয়, যদিও সেটা মিতুলের দেখার বিষয় নয়। মিতুলের কাছে দাদু ভগবানের থেকেও বেশি। সেভাবে পড়তেই পারেনি মিতুল। কিন্তু পরীক্ষার হলে সব পেরেছে। অসাধারণ পরীক্ষা দিয়েছে মিতুল। প্রতিটা পরীক্ষার সময় হল থেকে ল্যাভেন্ডার আতরের গন্ধ পাচ্ছিল মিতুল। দাদু ভূত কিনা জানে না মিতুল, তবে ক্ষমতাবান। সারা বছর পড়াশোনা করে মা সরস্বতীকে ডেকেও এত লাভ নেই, এবার না পড়ে হয়েছে। ভগবানের থেকে ভূতের ক্ষমতা বেশি। চল রে অমৃতা, মিতুল যাবে না মোমো খেতে? ম্যাডামের বোধহয় বয়েজ স্কুলে দীপায়নের সাথে। বলে মিটিমিটি হাসতে হাসতে চলে গেল অমৃতা আর সুপ্রিয়া। দীপায়ন যে মিতুলকে পছন্দ করে সেটা বোধহয় বয়েজ গার্লস স্কুলে সবাই জানে। মিতুল মুচকি হেসে সাইকেলে উঠল। সামনে অনেক কাজ, এখন মোমো খেতে যাওয়ার সময় নেই। আজ মা মাসি বাড়ি যাবে। সেটা অবশ্য পিঙ্কি দিদি প্ল্যান করেছে। মিতুলের মাসির মেয়ে মাকে ডেকে ব্রেন ওয়াশ করবে। একটা ছোটখাটো ট্যুর করবে পিঙ্কি দিদি বন্ধুদের সাথে। সেখানে নিয়ে যেতে চায় মিতুলকে। আসলে পিঙ্কির এই প্ল্যান মিতুলের জন্যই। আসলে মিতুল নিজেও জানে না এই কমলা ওকে কোথায় নিয়ে যাবে, রায়গঞ্জ, দুর্গাপুর নাকি অন্য কোথাও। দিশেহারা হয়ে সবটা জানিয়েছে পিঙ্কি দিদিকে। পিঙ্কি দিদিকে ভরসা করেছে, কারণ মা নিজের দিদির মেয়েকে বড্ড ভরসা করে। করবার মতোই তো, এক চান্সে ডাক্তারিতে লাগিয়েছে। মাত্র 3 বছরের বড় হলেও খুব বন্ধুত্ব ছিল না মিতুল আর পিঙ্কির। একরকম হিংসাই ছিল, কারণ মা সারাক্ষণ পিঙ্কির উদাহরণ দিত। যখন দাদুর বিষয়টা নিয়ে আর ভাবতে পারছিল না, পড়তে পারছিল না, ঘুমাতে পারছিল না, বিশেষ করে পূর্বজন্মের বউ, এই শব্দ দুটো বড্ড তাড়া করছিল মিতুলকে। এই বাড়ির কারোকে বলবে না বলে দাভাইকেও বলেনি।
অনেক ভেবে পিঙ্কি দিদিকে মেসেজ করেছিল মিতুল। পুনর্জন্ম বলে কিছু হয়? অনেক রাত পিঙ্কি দিদি ঘুমিয়ে পড়েছে ভেবেছিল মিতুল, ভাবেনি ওই রাত দুটোতেই ফোন করবে। কি হয়েছে জিজ্ঞেস করতে মিতুল গড়গড় করে সব বলে দিল। হয়তো কারোকে বলতে চেয়েছিল, কিন্তু পিঙ্কিকে ভরসা করতে ভয় পাচ্ছিল, পাছে মাকে বলে দেয়। কিন্তু না, ভুল ছিল মিতুল। পিঙ্কি দিদি আর ওর বয়ফ্রেন্ড অর্ণবদা দুজনেই মহুলের পাশে এসে দাঁড়িয়েছে, সুন্দর করে বুঝিয়েছে জাতিস্বর কি, পূর্বজন্ম কি। বলেছে, দেখ মিতুল, জাতিস্বর বলে একটা ধারণা আছে ঠিকই, মানে কেউ কেউ নাকি আগের জন্মের কিছু স্মৃতি মনে রাখতে পারে, কিন্তু এটা প্রমাণিত বিজ্ঞান না। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো মানসিক আবেগের আর পরিস্থিতির মিশ্রণ। শুধু তত্ত্ব না মিতুল, এমন কিছু ঘটনাও আছে যেগুলো শুনলে একটু হলেও ভাবতে হয়। পিঙ্কি দিদি একটু থেমে বলেছিল, তোকে একটা ছেলের গল্প বলি। নামের ছিল তিতু সিং, উত্তরপ্রদেশের। খুব ছোটবেলায় 3-4 বছর বয়স থেকে সে নাকি বলতো ওর আসল বাড়ি এইটা না, ওর অন্য একটা বাড়ি আছে, অন্য নাম আছে। প্রথমে সবাই ভেবেছিল বাচ্চার আজগুবি কথা, কিন্তু ধীরে ধীরে সে যে নাম, জায়গা, পরিবারের কথা বলতে শুরু করলো, সেগুলো সত্যিই একটা লোকের জীবনের সাথে মিলে যায়। সে নাকি বলতো তাকে গুলি করে মারা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা গেল সত্যি সেই নামের একজন মানুষকে গুলি করে খুন করা হয়েছিল। সবচেয়ে অদ্ভুত কি জানিস, ছেলেটার শরীরে জন্মদাগ ছিল, যেখানে নাকি ওই লোকটার গুলি লেগেছিল। এই কেসটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, একেবারে প্রমাণ হয়ে গেছে এমন বলা যায় না, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়াও যায় না। এমন আরও কিছু কেস আছে যেখানে বাচ্চারা এমন তথ্য বলেছে যেগুলো তারা জানার কথাই না। পিঙ্কি দিদি ধীরে বলেছিল, তাই বলে এটা ধরে নেওয়া ঠিক না যে সবকিছুই পুনর্জন্ম, কিন্তু এটাও ঠিক সবকিছু আমরা এখনো ব্যাখ্যা করতে পারিনি। তোর দাদুর গল্পটা হয়তো সত্যি, হয়তো না, কিন্তু তুই যেটা অনুভব করছিস সেটাকে অস্বীকার করার দরকার নেই। সেই রাতে পিঙ্কি দিদির কথাগুলো খুব ভেবেছে মিতুল। কত কিছু আছে দুনিয়ায় অথচ ও জানে না। মিতুল সাইকেল চালাতে চালাতে খেয়াল করেনি ও বড় রাস্তায় নেমে গেছে। এই সময় একটু সতর্ক হতে হয়, আশেপাশে দেখে সাইকেল চালাতে হয়। আর সেটা দেখতে গিয়েই নজরে পড়ল দীপায়নকে। ছেলেটা কি চায় কে জানে, প্রেম করতে কি? মাঝে মাঝে মিতুলের ইচ্ছে করে প্রেম করতে, ঘুরে বেড়াতে। আচ্ছা, দীপায়নকে ডেকে কথা বলবে আজ? আজ তো অনেক সময় বাড়িতে মা নেই, পরীক্ষা শেষ। মিতুলেরও মাঝে মাঝে আবেগে ভাসতে ইচ্ছে করে, কিন্তু যখনই মনে পড়ে অভাব, অভিযোগ, মায়ের খিটখিটানি, ব্যাস। দীপায়ন দেখছে মিতুলকে, বুকের ভেতর দিয়ে কি একটা যেন নেমে গেল ওর। এটাই কি প্রেমের অনুভূতি? বয়েজ আর গার্লস স্কুলের অনেকেই চায় ওদের জুটিটা বেড়ে উঠুক। দীপায়নও চায়, শুধু মিতুল রাজি হলেই ব্যাস। মিতুল বুঝতে পারছে ওর ফোনটা বাজছে, তাড়াতাড়ি একটু সাইড হয়ে সাইকেল থেকে নেমে ফোনটা বের করতে দেখলো পিঙ্কি দিদি। কি রে, বাড়ি ঢুকলি? মাসি তো আমাদের বাড়ি এসে গেছে, মোটামুটি রাজি করিয়ে এনেছি প্ল্যানটাতে। তুই শুধু বাড়ি গিয়ে আলমারিটা ঘেটে ফেল। কিছু একটা ক্লু না পেলে পুরো রায়গঞ্জ দুর্গাপুর ঘুরে বেড়াতে হবে, তাও কিছু হবে না। পিঙ্কির ফোন রেখেই সাইকেল চালিয়ে বাড়ির দিকে এগোলো মিতুল। প্রেম, ভালোবাসা, দীপায়ন সব ভুলে গেল, এখন শুধুই মিশন সীতাহার। এখনকার মতো এ পর্যন্ত থাক, এর অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। ধন্যবাদ।